চীনে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছা মতো মারো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টানতে টানতে সামনে পড়া থাকা লাশটার দিকে উদ্দেশ্য করে বলতে থাকে, বলছিল আমাকে বিশ্বাস করা। তখনই তুমি অট্টহাসিতে পেটে পড়ে ঘুরে অনেক চারপাশ, ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া। বইরঙ্গানো থেকে ফিরে দিয়ে যা। জাঙ্কুকের নির্দেশ মতো গাইডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চ খোলায়। সেখানে হিসাবের বাইরে লাশকে খুন করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে জীবন নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া স্বপ্ন। জীবন জাঙ্কুক বাবা জীবন আরেম, বড় ছেলে। আর শ্রীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচয়, এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়ানক একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে ক্লিন শেভ, কালো চশমা পরে, কেউ জানে না চশমা আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে। কিন্তু সবাই জানে ওর চোখে দিকে তাকানো মানে নিচে ভাগ্যের মৃত্যু হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাঁ কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখে দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো সুরে কথা বলে জাঙ্কুক, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চট্টখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্য সরকারই তার জন্মদাতা পিতা, যেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স নয়, সব অন্ধকার চূড়াগুলিতেও সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তা দিয়ে হাঁটে তখন আপনা আপনি ফাঁক হয়ে যায়, কারণ সে জানে জীবন জাঙ্কুক এই আইন থামতে পারে। জাঙ্কুকের ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনে মদের নেশা, খুন খামরাবি সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। আইন সরকারের পাওয়ারের জন্য জাঙ্কুককে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবা আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো জাঙ্কুক সরকার, আর রাতের বেলা রক্তের নেশায় মেতে থাকা জাঙ্কুক সরকার জন মানুষ। আর শ্রীনগরের নির্বাচনের হাওয়া বাইছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। সরকারের দল জিতার জন্য মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি জাঙ্কুক জিতে যায়, তাহলে সংসদে 50টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী আইন সরকারই নির্বাচিত হবে। সবাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে আইন সরকারের দল। আর ঠিক এই সময়ই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সরকার গণবিধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু খুন অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কি হয়েছিল সালামের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালাম সরকার আত্মহত্যা করেছে। কিন্তু যারা জানে তারা জানে এটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, যে হাতে গুলি চালানো সম্ভব। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার ভুগম। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তের নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথম নয় যে এভাবেই ধামাচাপা পড়ে যায় কেসগুলো। জাঙ্কুকের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে জাঙ্কুক এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে জাঙ্কুক সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে উঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানোর দায়িত্ব আমার। খুব হই উল্লাসে মেতে উঠে জাঙ্কুক আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। নির্বাচনে প্রচারণা করতে শ্রীনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজস্ব উপস্থাপিত হন জাঙ্কুক সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বারবারের মতো সাথে তার 5 বান্ধব, যে হোক পেট মোটা ইয়ন, কালা মিহুল, টাকলা মিনগেও আর বোমা সোগা। আর সাথে খেলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে শ্রীনগরের একটি বিশ্ববিদ্যালয়ে কাল চারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকে জাঙ্কুক সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় জাঙ্কুকের সব গাড়িগুলোকে, আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে
টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাসে তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও ও গরমে কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করেছে সেই রমণী, আর তার চোখের নজরে বন্দি করেছে জাঙ্কুক। জাঙ্কুক এক পলকে তাকিয়ে আছে সেই রমণীর মায়ের রমণীর দিকে, কেন নজরেই সরছে না। ভাই, ভাই, ও ভাই, এভাবে যে হোক ৩-৪ বার ডাকে জাঙ্কুককে, কিন্তু কোনো লাভ হয় না। জাঙ্কুক এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, কিরে, তার চোখ দেখে আমার সর্বনাশ। কেঠা আপনার সর্বনাশ করছে ভাই? বলেন হুদা আমারে, তার হাত বাইঙ্গা আমি হান্দাই দিই মুতার ভিতরে। সুগার কথা শুনে জাঙ্কুকের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সুগার দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় জাঙ্কুকের নজর থেকে। শালার ভাই, কথা বলার জায়গা পাইলি না, একটুর জন্য চলে গেল। কেডা চলে গেল ভাই? তোর মা বাপ। জাঙ্কুক তার খোলা জিভ থেকে চারপাশে ভালো মতো তাকিয়ে থাকে, যদি সেই রমণীর নারী দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় জাঙ্কুক। জাঙ্কুক যাওয়া মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর জাঙ্কুক সবার সামনে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর জাঙ্কুকের মধ্যে একটু কথোপকথন হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় জাঙ্কুকের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালে দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পাবে তা কল্পনাও না করতে পারেনি জাঙ্কুক। যতক্ষণ যাবৎ নাচ চলছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুক। নাচ শেষে জাঙ্কুককে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। জাঙ্কুক স্টেজে ওঠা মাত্র তার হাততালি ফেটে পড়ে। জাঙ্কুক তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সেই রহস্যময় রমণীর দিকে। জাঙ্কুক ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সুভাকে উদ্দেশ্য করে বলে, সেই গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসা থাকা মেয়েটা স্টেজে আসো। জাঙ্কুকের কথা শুনে সবাই হা মেলে তীর দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু করে ভয় কাজ করে। করারই কথা, জাঙ্কুককে ভয় পায় না এমন মানুষ আর শ্রীনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলের কানা ঘষা শুরু করে দেয় রীতিমতো। তীর বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করছে যে জাঙ্কুক সরকার একা তাকে স্টেজে ডাকছে। তে ভয়ে যেতে চায় না, হয়ে বসে থাকে চেয়ারে। জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে তীর দিকে আসতে থাকে। জাঙ্কুককে আসতে দেখে তে ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে। জাঙ্কুক এসে সোজা তীর পাশে দাঁড়ায়। জাঙ্কুককে দাঁড়াতে দেখে তে ধীরে ধীরে মাথা নিচু করে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। তীর দাঁড়ানোর সাথে সাথে জাঙ্কুক তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ তীর হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় তে। জাঙ্কুক ভিড়ের মধ্যে তীর হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড়া পড়িয়ে মাইক হাতে নেয় আর তীর দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। জাঙ্কুকের কথা শুনে তীর চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও তীর দিকে তাকায়। আজকের পর থেকে ওর পাশে যদি কোনো ছেলেকে দেখেছি, যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল ছাত্রী এবং শিক্ষকরা ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশি নগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে তীরের মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়লো। জাঙ্কুক সকালে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে যায়। আর তীর জড় বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক যাওয়ার সময় হঠাৎ মাঝ পথে থেমে যায় আর পিছনে ঘুরে তীর দিকে তাকায়। এই পরি, আই লাভ ইউ। জাঙ্কুকের ছেলেরা যে যার মতো সিটি বাজাতে ব্যস্ত, আর জাঙ্কুকের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে, আর তে স্টেজেই দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক নিচের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে তেকে। যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশে হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভিতরে ভিতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে তে এক চুল পরিমাণও নড়ে না, সেখানে থাকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকরা কেউ কিছু বলতে সাহস করে না এবং চোখে চোখে সব প্রশ্ন করে।
নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। আর সেই নগরে জাংকুকের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাহের আমলের মতো, শ্বেত শ্বেত দেওয়া, শেওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। খুব সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। জাংকুক একবার পিছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। জাংকুক কানুর সাথে সাথে তারা 5 জন দূরে চলে যায়, চারপাশে ভাগ হয়ে যায়। কালকের মেটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে জাংকুক যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। জাংকুক হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সে ভয়ানক রূপবতী নারীর ছায়া। এই কোন বরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? সতর্ক হয়ে প্রশ্ন করে দেখো। লীলের খেলা, মোহব্বতের খেলা। জাংকুক তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। মিনহু একটু ভাব নিয়ে বলে, ভাই আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না, দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে গেছে। ওর কথায় সুগা মিনহুর মাথায় একটা ঘাটতি মারে। দেখ মিনহু, তুইও কালা, তোর চিন্তাও কালা, ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর জাংকুক আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ বাড়ি, শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারিনি তে। অবশ্য অন্য দিনও যে বলে এমন নয়। তে খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত, বচন সুন্দর, সবার কথা শুনে খুব মিষ্টি স্বভাবের। সুবিন এবং আয়ু বড় মেয়ে তে। তের বাবা একজন ডাক ব্যাংকের কর্মকর্তা হয়, তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই তীর, কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি। তার বাবার মতোই ব্যাংকার হতে চায় সে, কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে অন্য চিন্তা। তে রাতভর বিছানায় ছটফট করেছে, বারবার জাংকুক সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে রাখে। এই কথাগুলো তের মনে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরের দিন সকালে প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45 কলেজে যাওয়ার জন্য রেডি হইতে। আর তাকে নিতে আসে 3 বান্ধবী, লিসা, জিমিন আর জিসু। লিসা আর জিমিন যমজ হওয়ার পরেও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দরী এটা নিয়ে স্নায়ুযুদ্ধ হয়। এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সামনে কালো রঙের BMW স্থির হয়। দুটো অপরিচিত লোক বের হয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন জাংকুক ভাই। তীর মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সে ভয়ে। ভাবি সাপ ওঠেন না কেলা। তীর খুবই বিনয়ের সাথে বলে, দেখুন আমি যেতে পারবো না, আপনার প্লিজ চলে যান। মিনহু আবার বলে ওঠে, ভাবি আপনি যদি না আসেন জাংকুক ভাই কিন্তু কাম ফালাই আইবা আপনাদের নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে তে, কারণ যেটা গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ের থাকতে তার পিছনে লাগলো। তে কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে জাংকুক সরকার নামে। তে আর কোনো কিছু চিন্তা না করে 3 বান্ধবী নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে সরকার বাড়ি। 80 নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়ি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চেনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাঁচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইট কাঠের মার্বেল মিশিয়ে আছে ক্ষমতার ঘ্রাণ। আরএম সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই ফাই লোকেরাও সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানা চলছিল আরএম সরকার ও জাংকুকের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপর। জাংকুক ঠোঁট এক চিলিতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের পেট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান আমি এমপি জাংকুক সরকার পরে আগে আপনার ছেলে, অর্থাৎ প্রধানমন্ত্রী আরএম সরকারের ছেলে। আমার পেছনে লাগা সোজা না। আরএম সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। জাংকুক আর আরএম সরকারের কথার মাঝে ছোট করে জাংকুকের ফোনে একটি টেক্সট আসে, যেখানে দেখার পরই জাংকুকের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তো এই ছিল আজকে আমার গল্পটা। সো এটা একটা উপন্যাস থেকে নিয়েছি। আমার এই ব্যাপারটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, যদি এপিসোডটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের ভালো লেগেছে।
আর যদি তোমরা বলো যে নেক্সট পার্টটা দেওয়ার কথা, তাহলে আমি নেক্সট পার্টটা দিব। আর যদি তোমরা না বলো তাহলে নেক্সট পার্টটা দিব না। তো আজকে এতটুকু, বাই বাই।